নমস্কার, আমি খুশি, আর আমার সাথে আপনারা শুনছেন স্টোরি ম্যানিয়া ক্লাব। শুক্রবারের সুপার ক্লাসিক্সে আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে মাঝির ছেলের দ্বিতীয় পর্ব। পূর্বের কাশীনাথ গল্পে ঝর্ণা MIT997 ইমেল থেকে কমেন্টস করেছেন পাঠ্য পরিবেশনা ও নিপুণ অভিনয়ের জন্য আবারও নতুন করে কথাশিল্পীর কাশীনাথ গল্পটি ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করবার জন্য। আর আপনার কমেন্ট পেয়ে আমাদেরও খুব ভালো লেগেছে। বেশ ভালো থাকবেন। আর এবার থেকে ক্লাবের নিয়মিত শ্রোতা বন্ধুদের জন্য থাকবে তাদের মনের মতো গল্প। তাই কমেন্ট করে আমাদেরকে জানাও কেমন ধরনের গল্প তোমরা শুনতে চাও। আর তোমরাও যদি চাও তোমাদের কমেন্ট পড়া হোক, তাহলে কমেন্ট করতে থাকো। সেখানে থাকা সেরা কমেন্ট বেছে নিয়ে পড়ে শোনাবো আমরা। আর পরের গল্প থাকবে তোমার জন্য, যেমন আজকের এই গল্পটি ঝর্ণা তোমার জন্য। আজ শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে মাঝির ছেলের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা শুনেছি নাগার হারু মাঝির সাথে ঝগড়া হয়। তারপর যাদববাবুর কাছে কাজের সুযোগ পেয়ে তার বাড়িতে মাঝির কাজ শুরু করে সে। নাগাকে দেখে যাদববাবুর তার যুবক বয়সের কথা মনে পড়ে, তাই নাগাকে তার বেশ পছন্দ হয়। তার বাড়িতে তাকে থাকতে দেওয়া হয়। একদিন রাতে যাদববাবুর বাড়িতে আগুন লেগে যায়। সে আগুন নেভাতে নাগা সাহায্য করে। আগুন নেভার পর যাদববাবু পরেশকে জিজ্ঞেস করে কে সেই আগুন লাগিয়েছিল। সে কথা শুনে পরেশের মুখ শুকিয়ে যায়। তারপর এই সেরেছে, এই যে পরেশের মুখ শুকিয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমি কেমনে জানবো কর্তা? আজ্ঞা, আমি তো গায়ে বাছুরের দরবরানি শুই না। জানোস না? আগে আগে না কর্তা। যাদববাবু আর কথাটি না বলে অন্দরে চলে গেলেন। নিজের ঘরে গিয়ে পরেশ দেখল এর মধ্যে নাগা অঘরে ঘুমিয়ে পড়েছে। নাগার আঙুলের দিকে তাকিয়ে বড়ই হিংসে হতে লাগলো পরেশের। কিন্তু আংটিটির কথা এখন তার ভাবলে চলবে না। সামনে তার এখন বড় বিপদ। একমাত্র নাগাই জানে গোয়াল ঘরে কে আগুন ধরিয়েছিল। নাগা যদি যাদববাবুকে বলে দেয়, পরেশের ইচ্ছে হয় গলা টিপে ঘুমন্ত ছোড়াটিকে মেরে আংটিটা নিয়ে পালিয়ে যায়। কিন্তু হায় রে, ওকে গলা টিপে মারার ক্ষমতা কি তার আছে? আগুন লাগার কথা কর্তাকে না বলার জন্য ওর হাতে পায়েই তাকে ধরতে হবে। নাগার ঘুম ভাঙাতে যাদববাবু সকলকে বারণ করে দিয়েছিলেন, কিন্তু পরেশের কোনো উপায় ছিল না। ঠেলা দিয়ে সে নাগার ঘুম ভাঙাবার চেষ্টা করে, কিন্তু সারা রাত জেগে সে ঘুমিয়েছে। ঘুম কি তার এত সহজে ভাঙবে? আর যখন ঘুম ভাঙল, তার রক্তবর্ণ চোখের চাউনি দেখে পরেশের বুক কেঁপে গেল। আমারে বাঁচা নাগা, কর্তারে কইস না। কর্তা কর্তা আমারে জিগাইছিল আগুন কেমনে লাগলো, তরেও জিগাইব। তুই কর্তারে কইস না নাগা। তরে তরে নয় আমি টাকা দিমু একটা। ঘুমে চোখ জড়িয়ে এলো, নাগার হাসি পায়। কদিন আগে যখন হারু মাঝির কাছে একটা পয়সা চেয়েও সবসময় পেত না, পরেশের কথা শুনে তখন হয়তো তার হাসি পেত। কাঙাল পাইছো আমারে? আচ্ছা, 2 টাকা দিমু। নাগা পাশ ফিরে শুয়ে বলল, টাকা চাই না পরেশ কাকা, কর্তা না জিগাইলে কমু না। পরেশ ব্যাকুল হয়ে বলল, কিন্তু কর্তা যে তোরে জিগাইব। তোর পায়ে ধরি নাগা। শটান উঠে বসে পা থেকে তার হাত সরিয়ে নাগা ধমক দিয়ে বলল, কাণ্ড কান নাই তোমার? কাকা কই না তোমারে? আচ্ছা, নাম কমু না তোমার। আমি এখন ঘুমামু, আমার জ্বালাইজ না কইলাম। পরদিন একটু বেলায় নাগাকে বাদ দিয়ে যাদববাবু নৌকো যাত্রা করলেন। আটখামারে দুপুরে স্টিমার ধরবেন। শহরে কাজ আছে। আটখামারা নৌকো থেকে নামবার আগে পরেশকে বললেন, তোর 2 টাকা জরিমানা পরেশ। কেন জানোস? মিছা কথা কইছিলি। পরেশ হাঁ করে তাকিয়ে থাকে।
তুই একটা আস্ত বান্দর পরেশ। আমারে তুই ভাবস কি শুনি? হ্যাঁ, এতকাল যে আছোস আমার কাছে বিনা দোষে শাস্তি দিতে আমারে তুই কবে দেখছস রে হারামজাদা? আমার হুকুমে শিখ তাতানের লাইগা আগুন ধরাইছিলি দুপুর রাইতে, ঘুমের চোখে আগুন নিভাইতে ভুইলা গেছিলি তো গেছিলি। অমন ভুল মাইনছে করে? যখন জিগাইলাম মিছা কইলি কেন কেন? বলে যাদববাবু তাড়াতাড়ি জেটিতে চলে গেলেন। নাগা ছাড়া আরও দু একজন পরেশের খুন্তি গরম করতে গোয়ালে আগুন ধরানোর কথা জানত। তাদের কাছেই যাদববাবু আগুন লাগার কারণের হদিশ পেয়েছিলেন। পরেশ হাতে পায়ে ধরে কাঁদা কাটা আরম্ভ করবে। ভয়ে নৌকো থেকে নামবার আগে এ বিষয়ে তিনি কিছুই বলেননি, কারণ কাঁদা কাটা তিনি দু চোখে দেখতে পারেন না। সেদিন বিকেলে বাড়ির ছেলে মেয়েদের নিয়ে নাগা বেড়াতে বেরিয়েছে। পথে পড়ল নকুল মাঝির বাড়ি। নকুল মাঝির বাড়িতে দুটো পোষা বেজি আছে শুনে কণিকার ফুর্তি কে আর দেখে। সবাইকে নিয়ে হুড়মুড় করে একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়ল। তখন রূপা আর রূপার মা ঢেকি ঘরে চিরা করছিল। বেরিয়ে এসে সবাইকে দেখে দুজনে একসঙ্গে ওমা বলে দিশেহারা হয়ে গেল। নাগা বলল, রাম লক্ষণ রে আনরে দেখি রূপা, খুকি দেখবো। কেরোসিনের কাঠের ভাঙা একটা বাক্সে রামলক্ষণ থাকে। বাক্স এনে উপরের চৌকো একটা ফাঁকের মুখ থেকে ছোটোখাটো পিরেটি সরিয়ে নিতে তারা বেরিয়ে এলো। কণিকা বলল, পালাবে না তো? রূপা বলল, হ পালাই, আবার ফিরা আছে মাছ দেই যে। এদিকে রূপার মায়ের দিশেহারা ভাব তখনও কাটেনি। বাবুদের বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে এসেছে, কি দিয়ে তাদের অভ্যর্থনা করবে? বসবার জন্য দুটো পিড়ে আর একটা ছেঁড়া চাটাই এনে দেয়, লাড়ু এনে সকলের হাতে দেয়, আর ব্যস্ত হয়ে ঘরে বাইরে ছোটাছুটি করে। বেজে দুটোও কম চঞ্চল নয়। খেলার ছলে একটু তারা মারামারিও করে। উঠানের আরেক প্রান্তে ছুটে গিয়ে রূপার ডাক শুনে আবার ফিরে আসে। তারপর আবার চোখের পলকে ঘরের মধ্যে ঢুকে যায়। ডাক দিয়ে আবার তাদের ফিরিয়ে এনে রূপা দুটি হাত বাড়িয়ে দিতে হাত বেয়ে দুজনে তার কাঁধে উঠে পড়ে। মুগ্ধ হয়ে তাদের দেখতে দেখতে কণিকা বলে, আমাকে দেবে বেজি দুটো? পয়সা দেব। রূপা ঘাড় নেড়ে বলে, হুম বেসুম না। একটা দাও না। তাও কি দেউন যায়? রাম লক্ষণে সারাসারি করলে একটাও যে বাঁচবো না। রূপার চোখ হঠাৎ ছলছল করে আসে। বাচ্চা থাকলে তোমারে নিশ্চয়ই দিতাম বইন। অদৃষ্টের কথা কমু কি, দুইটা বাচ্চা হয়েছিল, দুইটাই মইরা গেছে যে। খোকা হেসে বলে, আরে রাম লক্ষণের আবার বাচ্চা? চোখ মুছে রূপা ফোঁস করে উঠল। নামখান থুইছি রাম লক্ষণ, বাচ্চা হইতে যাইব কেন? হ্যাঁ, তোমাকে বড় লোকের বাড়ি হয় না বইলা? রূপার মেজাজের খবর নাগা জানত। সে তাড়াতাড়ি বলল, চুপ যা রূপা, থাম। তারপর বেরোবার সমস্ত সময়টা কণিকা মুখ ভার করে রইল। ফেরবার পথে হঠাৎ সে বলে উঠল, মেয়েটা কি ঝগড়াটে, ছোট লোকের মেয়ে তো আর কেমনই বা হবে। সামান্য একটা বেজি চাইলাম বলে। রূপার ব্যবহারে নাগা নিজেই লজ্জাবোধ করছিল। রূপাকে সমর্থন করার জন্য বলল, না না, বেজির লাইগা না, খোকাবাবু হাসলো কি না তাই। তুই তো বলবি ওর হয়ে, এক দলের মানুষ কি না। নাগা এতক্ষণ সকলের সঙ্গেই চলছিল। কণিকার কথায় অপমান বোধ করে সে হনহন করে খানিকটা এগিয়ে গেল। একেবারে বাড়িতে গিয়ে হাজির হবার ইচ্ছাই তার হচ্ছিল, কিন্তু ছেলেমেয়েগুলোকে দেখবার দায়িত্ব নিয়ে সকলকে ফেলে তো আর চলে যাওয়া যায় না। যেমন বোকা আর আধেগলা ছেলেমেয়েগুলি, ডোবায় শাবলা ফুটেছে দেখে তুলতে গিয়ে দুটো একটা হয়তো জলে ডুবেই মারা যাবে। তাই নিজেকে একটু তফাতে রেখেই সন্ধ্যার সময় সকলকে নিয়ে বাড়ি পৌঁছল, আর পৌঁছেই শটান চলে গেল নিজের ঘরে। মুখখানা হাঁড়ি করে পরেশ বিড়ি টানছিল। নাগাকে দেখেই মুখ খিচিয়ে অভ্যর্থনা জানালো। আসেন গো সত্যবাদী যুধিষ্ঠির আমার। নাগার হঠাৎ কেন যেন বিড়ি টানার শখ জাগলো, বোধহয় মনটা খারাপ ছিল বলে। হাত বাড়িয়ে বলল, বিড়ি দে তো পরেশ। রাগে পরেশের বিষম লেগে গেল। আরে আমার খাতির রে, ওনারে দিব বিড়ি। কেন কর্তা সুরুট খাইতে পারোস না? তোরে কর্তা সুরুট বকশিস দেয় না?
শালা গোয়েন্দা বজ্জাত একটা। এবার ব্যাপার বুঝে নাগা বলল, মারুম কইলাম পয়সা। কেন মারবি তুই? কেন মারবি? গোয়েন্দা না তুই? তুই গিয়া কর্তারে কোষ নাই? আমারে কয় কমু না, আর তলে তলে কর্তারে গিয়া সব কয়। সি 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 সি, মাইন্সে এমন কাম করতে পারে? আমি কই নাই। কিন্তু পরেশ তা স্বীকার করে না। নাগা ছাড়া আর কে জানতো তার আগুন লাগার গোপন কথা? নাগাকে সে আবার গাল দেয়, বলে যে নাগা মিথ্যে কথার রাজা, 1 নম্বরের শয়তান আর অমানুষ গোয়েন্দা। পুলিশের গোয়েন্দাগিরি করে না কেন সে? বড় লোক হয়ে যাবে। নাগা তখন তাকে বিনা নোটিশে মারতে আরম্ভ করে দেয় এবং তার এক হাতের গলাটি পানি আর অন্য হাতের কিল চড়পে 1 মিনিটের মধ্যে পরেশ চোখে সর্ষে ফুল দেখতে আরম্ভ করে। সে কি জানতো এই ঝগড়া ভালো করে জমবার আগেই নাগা তাকে মারতে আরম্ভ করবে? অমন কত ঝগড়া সে আগে করেছে মানুষের সঙ্গে। ঝগড়া যখন চরমে ওঠে আর গালিগালাজের আদান প্রদান যখন অশ্রাব্য হয়ে ওঠে, তখন হয়তো হাতাহাতির সম্ভাবনাটা ঘটা আশ্চর্য নয়। কিন্তু সময় মতো সেটা টের পেয়ে স্থান ত্যাগ করে হাতাহাতি এড়ানোর সুযোগটাও যথেষ্ট থাকে। এ কেমন, হ্যাঁ? বাঘযুদ্ধ নিয়ম মানে না? শুরুতেই পেটাতে শুরু করে। এ আবার কোন দেশি মানুষ? ছাড়ান পেয়ে পরেশ কাঁদতে কাঁদতে মাধববাবুর কাছে নালিশ করতে গেল। খানিক পরেই নাগাকে ডাকতে এলো কণিকা। নাগা, জ্যাঠামশাই তোকে ডাকছে। কথাটি না বলে নাগা বাড়ির মধ্যে চলে যায় দেখে ভারিককে গিন্নিদের মতো মুখ করে বলল, শোন নাগা, শোন। কি রে, রাগ করেছিস নাকি? বকেছি বলে? কথা শুনিস না তাই তো তোকে বকি। কণিকা ভেবেছিল একটু আদরেই নাগা গদগদ হয়ে যাবে, কিন্তু রাগটা নাগার বেড়েই গেল। তার মনে হলো চাকরকে অপমান করে মায়া হয় বাড়ির গিন্নি যেন উদারতা দেখে দুটো মিষ্টি কথা বলছেন তাকে। গটগট করে সে অন্দরে চলে গেল। বড় ঘরের দাওয়ায় পাটে বিছানো চৌকিতে বিচারকের মতো বসে মাধববাবু গড়গড়া টানছিলেন। নিচে উবু হয়ে বসেছিল পরেশ। বাড়ির সকলে আশেপাশে দাঁড়িয়েছিল মজা দেখবার আশায়। নাগা এসে দাঁড়াতেই মাধববাবু গম্ভীর আওয়াজে জিজ্ঞেস করলেন, ওকে তুই মেরেছিস কেন রে নাগা? আমারে গাল দিচ্ছিল। লণ্ঠনের আলোয় নাগার মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। দিনের বেলা হলে তার মুখ দেখে মাধববাবু ভয় পেয়ে যেতেন। নানা ঘটনায় মেজাজ তো তার বিগড়েই ছিল, তার উপর এই অপমান। 10 জনের সামনে এমনভাবে কয়েদির মতো দাঁড় করিয়ে একজন তাকে বিচার করবে, নাগা তা কোনোদিন সহ্য করতে পারত না। বিচার যেই করুক। আটখামারে একবার ঠিক এই রকম মারধর করার জন্যই 10 জন মান্যগণ্য ভদ্রলোকের কাছে তার বিচার হয়েছিল। সভাপতি কড়া সুরে জেরা করা মাত্রই সে বলেছিল, চোখ রাঙাইয়া জিগান যদি কর্তা জবাব দিব না, তখন আমি দোষী? সকলে দোষী কইলে তখন স্যান দোষী হম। শুনে সভাপতি আর অন্য কয়েকজন ভদ্রলোক তো রেগে টং। এই মারেন তো এই মারেন নাগাকে, কিন্তু তার চেহারা দেখে ভরসা পান না। শেষে বিনা বিচারেই তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলো। যাকে সে মেরেছিল সে তার গালে মারবে 7টা চর আর পিঠে 7টা কিল। সকলের সামনেই মারবে। ভদ্রলোকেরা সবাই সায় দিলেন, কিন্তু মাঝিরা মেকে বসল। এ কোন দেশি বিচার? প্রমাণ হয়ে থাক জরিমানা হোক, কিলচর কেন? কিন্তু নাগা শাস্তি মেনে নেওয়ায় কারোর কিছু বলার রইল না। যাকে সে মেরেছিল সে ভয়ে ভয়ে উঠে এসে তার গালে 7টা চর আর পিঠে 7টা কিল মারল। ঘুম ভাঙানোর সময় মা যত জোরে ছেলেকে থাবড়ায় আর আদর করে যত জোরে কিল মারে, তার চেয়েও অনেক আস্তে। সেদিন থেকে ভদ্রলোকের উপর নাগার মনে মনে একটা গভীর অশ্রদ্ধা জেগে আছে। ডাকিয়ে এনে কেউ চোটপাট করলে তার গা জ্বলে যায়। কিন্তু মাধববাবু যাদববাবুর দাদা বলে আর যাদববাবুকে সে শ্রদ্ধা ও ভালোবাসে বলে কোনো রকমে নিজেকে সামলে রেখে সে কথার জবাব দিয়ে গেল। সব শুনে মাধববাবু মন্তব্য করলেন, স্পাই আর মিথ্যুক বলেছে, এমন কিছু খারাপ তো গাল দেয়নি। আর গাল দিলেই বা তুই মারবি কেন ওকে? এসে তো নালিশ করতে পারতিস আমার কাছে। একজন গাল দিলে মেয়ে ছেলের মতো কাঁদতে কাঁদতে এসে নালিশ করবে, কি আর বলা যায় এ কথার জবাবে? তাই নাগা চুপ করে রইল। মাধববাবু আবার বললেন,
ওসব গুন্ডামি এখানে চলবে না বাবু। তুমি বিদেয় হও। কাল সকালে মাইনে নিয়ে তুমি। কণিকা মিনতি করে বলল, ওকে তাড়িয়ে দিও না বাবা, ও আর কখনো কাউকে মারবে না। মাধববাবু বিরক্ত হয়ে বললেন, তুই চুপ কর। কণিকা গোঁ ধরে বলল, না, তুমি ওকে তাড়াতে পারবে না। ওর দোষ কি শুনি? ও তো আর গায়ে পড়ে কাউকে মারতে যায়নি, গাল দিয়েছে তাই মেরেছে। মাধববাবু গর্জন করে বললেন, বুড়োমি করিস না কনি। নাগা অবাক হয়ে কণিকার দিকে তাকিয়েছিল। এতগুলো মানুষ চুপ করে দাঁড়িয়ে আছে। এবারকার মতো ক্ষমা করার কথাটা কারোর মুখে শোনা গেল না। শুধুমাত্র এই মেয়েটি তার হয়ে ওকালতি করছে। না, কণিকা তাকে কেবল মাইনে করা চাকর ভাবে না, তার জন্য সত্যি ওর মনে দরদ আছে। নাগা খুশি হয়ে উঠল। এতক্ষণ তার মধ্যে যে রাগ আর বিরক্তি ফুলে ফেপে উঠছিল, তাও অনেকটা শান্ত হয়ে গেল। শোনেন কর্তা, শোনেন। ছোট কর্তা আমারে রাখছেন, আপনার কথায় যাবো কেন? ছোট কর্তা খেদাইয়া দেন, যামু গিয়া। মাধববাবু একেবারে লাফিয়ে উঠলেন। কি বললি হারামজাদা? এত বড় কথা! ছোট কর্তার মত নিয়ে তোকে বাড়ি থেকে তাড়াতে হবে? কাল সকালে নয়, তুই এক্ষুনি বেরো। বলতে বলতে মাধববাবু এগিয়ে যান নাগার দিকে, আর নাগা এক পাও না পিছিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। কণিকা কেঁদে ফেলল, আর তার মা এসে হাত চেপে ধরলেন মাধববাবুর। ভৎসনার স্বরে বললেন, আরে কি করছো কি পাগলের মতন এসব? কে জানে বাধা না পড়লে কি দাঁড়াতো ব্যাপারটা। মাধববাবু গায়ে হাত তুললে তিনি যাদববাবুর দাদা বলেই নাগা চুপ করে সহ্য করে যেত, নাকি সমান সমান জবাব দিত, বলা খুব কঠিন। যাই হোক, মাধববাবুর স্ত্রী এসে মাধববাবুকে থামিয়ে বললেন, আর যাদববাবুর স্ত্রী ভাসুরের সামনে দিয়ে ঘোমটা টেনে এসে নাগাকে চুপি চুপি বললেন, গোলমালে থাইকা কাম কি? নকুইলার বাড়ি থাকিয়া 2টা দিন কইস আমি কইছি। এও একরকম তাড়িয়ে দেওয়া, কিন্তু মাধববাবুর তাড়িয়ে দেওয়ার মতো নয়। ঘরে গিয়ে বিছানাপত্র গুটিয়ে নাগা বেরিয়ে যাচ্ছে। কণিকা এসে আনা পয়সা তার হাতে দিল। পয়সা নয়, কণিকা যেন খানিকটা স্নেহ এনে দিয়েছে। কাকিমা দিল, একটু বস, কাকিমা ভাত পাঠিয়ে দিচ্ছে, খেয়ে যাবি। মাধববাবু যখন তার বিচার করছিলেন, যাদববাবুর স্ত্রী তার পক্ষ হয়ে একটাও কথা বলেননি বলে নাগার বড় অভিমান হয়েছিল। এখন তার হঠাৎ মনে পড়ে গেল, ভাসুরের সামনে তিনি তো কথা বলতে পারেন না। বাড়াবাড়ি কিছু না করেও যাদববাবুর স্ত্রী এ পর্যন্ত কতভাবে তাকে আদর যত্ন করেছিলেন, সেটা মনে পড়ায় নাগার মনটা কেমন করে উঠল। তাকেও মানুষ তবে ভালোবাসে, তার সুখ দুঃখের কথা ভাবে। জানিস না গা, বাবা বড্ড রাগী মানুষ, কিন্তু বেশিক্ষণ বাবার রাগ থাকে না। দেখিস কালকেই বাবার রাগ পড়ে যাবে, আর উনি নিজেই তোকে ডেকে পাঠাবেন। তখন নাগার মনে হতে লাগলো, এটা একেবারেই তাকে তাড়িয়ে দেওয়া নয়, ঘরেরই লোক সে। ঘরের শান্তি বজায় রাখবার জন্য পরামর্শ করে 2 দিনের জন্য তাকে অন্য জায়গায় সরিয়ে দেওয়া হচ্ছে মাত্র। রূপা বলল, খেদাইয়া দিছে তো, বেশ করছে। রূপার মা বলল, ভাত রাঁধুম না, আর কিছু খাবি বাবা? আর কি আছে? আম বুঝি আছে কয়টা, আর কিছু চিড়া আছে। লাড়ু নাই? হ, লাড়ু আছে তো। আম চিড়া আর লাড়ু খাবো আমি, ভাত চাই না, কম কইরা দিও। রূপা আর রূপার মা দুজনেই অবাক। কম কেন? কম কেন? ভাত খাইয়া আইছি। হাসির উচ্ছ্বাস কিছুতে থামে না দেখে নিজের হাসি মুখটা গম্ভীর করে রূপার মা তাকে ধমক দিল। মনে করিয়ে দিল যে রাতে বেড়াতে কত কিছু ঘুরে, বেড়ান অন্ধকারে মেয়ে ছেলেকে অমন করে হাসতে শুনলে তারা এসে ভর করেন। সাবধান সাবধান। নাগা বলল, ভূত পেতনি ডরাই না আমি, আমার ঘাড়ে ভর করলে আমি তেনাকে ঘাড় মটকাইয়া দিমু। তোর কথা ভিন্ন, পুরুষ না তুই? খানিক পরে নকুল মাঝি দোকান থেকে সওদা করে ফিরে এলো। নাগাকে দেখে সে ভারী খুশি। সওদা নামিয়ে রেখেই সে বলল,
আংটিটা দেখি নাগা। গ্রামে নাকি নাগার নাম ছড়িয়ে পড়েছে, নানা রকম গল্প রটে গেছে মুখে মুখে। গোয়ালঘরে আগুন নেভানোর জন্য নাকি যাদববাবু হাতের আংটিটা খুলে পুরস্কার দিয়েছেন। এটা অনেকের মনোপুত হয়নি। কেউ তাই বলছে প্রাণের মমতা ছেড়ে সে গরুগুলোকে রক্ষা করেছে। কেউ আবার বলছে বাড়ির একটি ছেলেকে সে বাঁচিয়েছিল। নকুলের হাত থেকে আংটিটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে রূপা বলল, আমি নিলাম, এইখানার দিমু না। বলেই সে আংটিটা নিজের আঙুলে ঢুকিয়ে দিল। বাবা মা দুজনেই ধমকে উঠতে আংটিটা খুলে নাগার কোলে ফেলে দিয়ে রাগ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সেখান থেকে বলল, সত্যি নিতাম নাকি আংটি? তামাশা বোঝো না তোমরা? নাগার একবার মনে হলো আংটিটা রূপাকে দিয়ে দেয়, কিন্তু আংটিটা দেবার অধিকার কি নাগার আছে? যাদববাবু যখন জিজ্ঞেস করবেন আংটিটা কোথায় গেল, সে কি জবাব দেবে? একটা উপায় অবশ্য আছে রূপাকে আংটিটা দেবার। সে যদি রূপাকে বিয়ে করে, বউকে আংটিটা দিয়েছে শুনলে যাদববাবু তার কিছু মনে করতে পারবেন না। কথাটা ভেবে নাগার বড় লজ্জা বোধ হলো। মনে হয় বুড়ো নকুল মাঝি টের পেয়ে যাবে। আংটিটা দিয়ে অভিমান ভাঙানোর জন্য সে রূপাকে বিয়ে করবার মতলব আঁটছে। পরদিন সকালে সবে নাগা বিছানা ছেড়ে উঠেছে। সূর্য উঠবো উঠবো করছে। পরেশ তার কাছে এসে হাজির। এসেই নাগার হাত চেপে ধরে সে বলল, আমারে মাফ কর নাগা। আমি বিনা দোষে তোরে কত কটু কথা কইছি। নাগা ছোট কর্তাকে কিছু বলেনি জানতে পেরে সমস্ত রাত মনটা নাকি কেমন কেমন করছে পরেশের। একটুও ঘুম হয়নি। সকাল হতেই সে ছুটে এসেছে। বিনিয়ে বিনিয়ে পরেশ এসব কথা বলে আর নাগা ভাবে, ব্যাপারখানা কি? এত ভালো মানুষই কেন? সে জানে কিছু একটা মতলব আছে লোকটার। তবু এমন করে একজন লোক দোষ স্বীকার করে মাপ চাইলে ভালোভাবে তার সঙ্গে কথা না বলে তো উপায় থাকে না। নাগাকে তাই বাধ্য হয়ে ভাব করতে হয় পরেশের সঙ্গে। পরেশ বলল, এনে এনে নাগা, এখন বিড়ি খা নাগা। নাগা বলল, বিড়ি খাই না তো, কাল শখ কইরা চাইছিলাম। তারপর মুখখানা বিষণ্ণ করে জোরে একটা নিঃশ্বাস ফেলে পরেশ বলল, ছোট কথা আমারে খেদাইয়া দিবে নাগা। নাগা চুপ করে থাকে। পরেশের উদ্দেশ্যটা এবার বোঝা যাচ্ছে। বুড়ো বাবা না খাইয়া মরবো। নাগা একটু হেসে বলল, না খাইয়া মরবো কেন? ছোট কর্তার কাম যারা করে না তারা পয়সা কামায় না? এই কথায় পরেশ একটু থতমত খেয়ে যায়। জবাবের জন্য একটু ভাবতে হয় তাকে। হ্যাঁ 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 হ্যাঁ, তা কামায়। তবে কি জানুস নাগা, পরদেশে আমার সুখ নাই। বিয়া করুন ঠিক কইরা থইছি, কিন্তু কিন্তু ছোট কর্তা যদি খেদাইয়া দেয় আমারে কি কেউ মাইয়া দিব? নাগা খুশি হয়ে বলল, বিয়া করবা? কার মাইয়া? কার মেয়ে সেটা পরেশ প্রকাশ করতে পারে না। একটু গোলমাল আছে ব্যাপারটার মধ্যে, তাই কথাটা গোপন রাখা হয়েছে। কিন্তু বিয়ে যে হবে তাতে কোনো সন্দেহ নেই। যাদববাবুর কাছে চাকরিটা যদি বজায় থাকে। অবস্থাটা নাগাকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য পরেশ যে কত আবল তাবল বকতে থাকে তার হিসেব হয় না। শেষ পর্যন্ত মোটামুটি এইটুকু নাগা বুঝতে পারে যে মেয়েটিকে পরেশের খুব পছন্দ হয়েছে। এই মেয়েকে বিয়ে করতে না পারলে সে আর বাঁচবে না। আর যাদববাবুর কাছে সে চাকরি করেই বলে মেয়েটার আত্মীয় স্বজন তার সঙ্গে এই মেয়ের বিয়ে দেবে। অন্য কোথাও যদি সে ডবল মাইনের চাকরি করে তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে বটে, কিন্তু এই মেয়েটির সঙ্গে বিয়ে হবে না। নাগা হেসে বলল, রূপকথা কস নাকি? তোর কথা শুনে ধাঁধা লাগে বর্ষা। পরেশ ব্যাকুল হয়ে দিব্যি কেটে বলে যে তার একটাও কথা মিথ্যে নয়। দুদিন পরেই সে সব জানতে পারবে। দয়া করে নাগা তার চাকরিটা শুধু এখন রক্ষা করুক, তাহলে পরেশ চিরকাল তার কেনা হয়ে থাকবে। নাগা যদি ছোট কর্তাকে বলে যে কালকের ব্যাপারে পরেশের কোনো দোষ ছিল না,
তবে কি আমার দোষ ছিল কমু? হ্যাঁ, পরেশ কথা বলতে পারে না। পরেশের কোনো দোষ ছিল না। যাদববাবুকে এ কথার মানেই তো নাগার স্বীকার করা যে সমস্ত দোষ তার। পরেশের অবস্থা দেখে নাগার একটু দয়া হয়। তাকে অভয় দিয়ে সে বলে, আরে ডর নাই, ছোট কর্তা তোরে খেলাইব না। হ্যাঁ, ছোট কর্তা আমারে খেদাইব না? কেমনে খেদাইব? তোরে খেদাইলে বড় কর্তারে অপমান করা হইব না? বড় কর্তা জিদ কইরা আমাকে খেদাইয়া তোরে রাখছে। বড় কর্তা জিদ না রাইকা ছোট কর্তার উপায় নাই। পরেশ হাঁ করে নাগার মুখের দিকে তাকিয়ে থাকে। এই কথাটা তো তার খেয়াল হয়নি। নাগা আবার বলে, বড় কর্তারে খুশিতে রাখিস। বড় কর্তা যতকাল আসেন তোর ভাবনা নাই। পরেশ তখন খুশি হয়ে চলে যায়, আর রূপা এসে নাগার সামনে দাঁড়ায়। লজ্জায় রূপা চোখ নিচু করে রাখে, কিন্তু ছেলে মানুষই আমাদের মুচকি হাসি তার মুখে লেগেই থাকে। বলে, বৃত্তান্ত জানো? ও আমার বিয়া করব কইছিল। নাগা আশ্চর্য হয়ে বলে, বর্ষা? হ, বাবা শুইনা কইল, তোর লাগে মাইয়ার বিয়া দিমু কেন? মাইয়া কি আমার ফেলনা? লোক ভালো না তুই। তখন রাইগা কইয়া গেল আমারে বিয়া করবই করব, যেমন কইরা পারে। পরেশের সঙ্গে নকুলের যে বনে না, এটা নাগা আগেই লক্ষ্য করেছিল। এখন কারণ জেনে নাগার যেন ধাঁধা লেগে গেল। পরেশ যে মেয়েটার কথা বলছিল সে কি তবে রূপা? কিন্তু যাদববাবুর কাছে তার চাকরি থাকার সঙ্গে রূপাকে বিয়ে করার সম্পর্ক কি? নকুল কি তাকে বলেছে যে যাদববাবুর কাছে যদি চাকরি থাকে তবেই সে তার মেয়ের সঙ্গে বিয়ে দেবে? কিন্তু রূপা যে বলল, পরেশের প্রস্তাবে নকুল রাজি হয়নি। সুযোগ পেয়ে সে নকুলকে জিজ্ঞেস করল, পরেশের লগে রূপার নাকি বিয়া দিবা মামু? কেটা কয়? কয় নাই কেউ, আমিই জিগাইলাম। কথা দিছো নাকি? না, পরেশ কইছিল বিয়ার কথা, আমি রাজি হয় নাই। বরযাত্রার লগে মাইর আর বিয়া দিমু কেন? সন্ধ্যার স্টিমারে যাদববাবুর আসার কথা। আটখামার থেকে তাকে আনবার জন্য নৌকো যাবে। নাগা ভাবল, যাদববাবু তো কিছু বলেননি, কাজে কেন সে অবহেলা করবে? তাই দুপুরবেলা নৌকো ছাড়ার সময় সে উঠে বসল। তাকে বাদ দিয়ে আগেরবার আটখামারে যাতায়াত করতে অন্য মাঝিদের বড় কষ্ট হয়েছিল। অর্ধেক পথ গিয়ে যাদববাবু দাঁড় না ধরলে সেদিন হয়তো দুপুরে স্টিমার ধরাই যেত না। নাগাকে দেখে সকলে খুশি হলো। খোকা আর কণিকাও আটখামার থেকে বেরিয়ে আসতে যাচ্ছে। নৌকায় বেড়ানোর স্বাদ যেন দুজনের মিটবার নয়। দুজনের আগ্রহ দেখে নাগা রীতিমতো গর্ব অনুভব করে। এমন নদী, এমন নৌকো, এমন মাঝি ওরা আর কোথায় পাবে? নদীকে নাগা ভালোবাসে। নদীর তীরে জন্ম নিয়ে নদীর বুকে এতদিন কাটিয়েও নদীর বৈচিত্র্য তার কাছে এতটুকুও একঘেয়ে হয়ে ওঠেনি। আজও ঘন্টার পর ঘন্টা সে চারিদিকে তাকিয়ে নদীর রূপ দেখে কাটিয়ে দিতে পারে। গুমটের শান্ত নদী মনকে তার উদাস করে দেয়। মৃদু বাতাসে ছোট বড় অফুরন্ত ঢের তালে তালে দোল খেয়ে মনের আনন্দ সজাগ হয়ে ওঠে। তুফানের সময় উন্মাদিনী নদীর ভয়ঙ্কর মূর্তি দেখে দুরন্ত উল্লাস চেপে রাখায় কঠিন হয়ে দাঁড়ায়। এই নদীকে দুটি বিদেশি শহুরে ছেলেমেয়ের ভালো লাগলে তার গর্ব হবে না? আটখামারে হাড়ুমাঝির নৌকোর পাশে নৌকো ভিড়ানো হলো। হাড়ুমাঝি সাগরে অভ্যর্থনা করে বলল, আয় নাগা আয়। নানা কথা বলতে বলতে নাগার আঙুলের আংটি থেকে হাড়ুমাঝি বলল, এ খাসা গিলটি করছে তো। কত নিল? গিলটি না, পাকা কাঁটি সোনা, ছোট কর্তা দিয়েছে। আংটিটি হাতে নিয়ে হাড়ুমাঝি ঘুরিয়ে ফিরিয়ে দেখে, আর চোখে মুখে লোভ আর হিংসের ছাপ দেখে নাগার মনটা খারাপ হয়ে যায়। তারপর সমস্ত বৃত্তান্ত শুনে হাড়ুমাঝি চমকে গেল। হ্যাঁ, তোরে খেদায় দিছে? ছোট কর্তা কি কয় দেখি। হাড়ুমাঝি মুখ ভার করে রইল। কত আশা করেছিল সে নাগার কাছে, সব বুঝি ফসকে গেল। তার কপালটা নেহাতি মন্দ। এই পয়সা করি পাস নাই কিছু? কয়টা টাকা চাইয়া আমারে দে। আরে ছোট কর্তা তোরে চাইলেই দিব। নাগা মাথা নেড়ে বলল, না তা পারু না কাকা,
বেতন যখন দেওয়ানোর কথা কর্তা নিজেই দিব। কোন মুখে কমু আমার টাকা দেন? আমার শরম নাই? হাড়ুমাঝি গরম হয়ে বলল, সরম? গরিব মানুষের সরম কি রে? খাওয়ানো জোটে না আবার সরম দেখাচ্ছে। কিন্তু যাদববাবুর কাছে টাকা চাইতে নাগা কিছুতেই রাজি হলো না। মুখ ভার করে হাড়ু চুপ করে রইল। নাগার সঙ্গে তার যেন বলার কথা আর কিছুই নেই। টাকার কথাতেই সব কথা শেষ হয়ে গেছে। কিন্তু আর একটা কথা হাড়ুর বলার ছিল। নাগা যখন নৌকো থেকে নেমে যাচ্ছে, গলা নরম করে হিতাকাঙ্ক্ষী গুরুজনের মতো সে বলল, এই নাগা, বলি আমার কাছে আংটিটা থুইয়া যা, তুই হারাইয়ে ফেলবি, থুইয়া যা আমার কাছে। এমন একটা সৎ উপদেশও নাগা কানে না তোলায় এবার হাড়ুমাঝি একেবারে গালিগালাজ আরম্ভ করে দিল। নাগা মাথা নিচু করে নৌকো থেকে নেমে গেল। মনের সমস্ত আনন্দ ও উৎসাহ তখন গভীর বিষাদে তলিয়ে গেছে। গরিবের লজ্জা শরম থাকতে নেই, আত্মসম্মান জ্ঞান থাকতে নেই, কিন্তু এসব তো গরিবদের বেশি থাকা উচিত। তাদের লজ্জা দেওয়ার জন্য আর অপমান করবার জন্য সকলে সবসময় তৈরি হয়ে রয়েছে। টাকা পয়সার ব্যাপারে হাড়ুমাঝির মতো নীচতা নাগা আরও অনেকের মধ্যে দেখেছে। অন্য ব্যাপারে সামান্য অপমানেও যারা রুখে দাঁড়ায়। হাড়ুমাঝিও তো ভীরু নয়, কাপুরুষ নয়। এই তো গত আশ্বিনে একবার তারা মাঝ নদীতে ঝড়ের মধ্যে পড়েছিল। প্রাণ বাঁচে কি বাঁচে না এই রকম অবস্থায় একটা ডিঙি নৌকোর দুজন লোককে বাঁচাতে গিয়ে হাড়ুমাঝি তো নিজের প্রাণের জন্য তখন একটুও ভাবেনি। শুধু গরিব বলেই কি টাকা পয়সার ব্যাপারে এদের মন ছোট হয়ে গেছে? সেটাও অসম্ভব কিছু নয়। পয়সা না থাকাটা যে কি জিনিস তাও সে ভালো করে জানে। যথাসময় স্টিমার এলো, কিন্তু যাদববাবু এলেন না। মাঝিরা পড়ে গেল বিপদে। যে স্টিমারে আসবার কথা সে স্টিমারে না এলেও যাদববাবুর জন্য অপেক্ষা করাটাই চিরদিনের নিয়ম। কিন্তু সকালে স্টিমারের অপেক্ষায় এখানে রাত কাটাবার উপায় তো আজ তাদের নেই। খোকা আর কণিকাকে বাড়ি পৌঁছে দিতে হবে আজ রাতেই, নয়তো হুলুস্থুল পড়ে যাবে। কিন্তু এখন করমতলায় ফিরে গেলে কাল সকালে আবার নৌকো নিয়ে আটখামারে আসতে হবে। সকলে গজর গজর করতে থাকে। খোকা আর কণিকার উপর তাদের অসন্তোষের সীমা থাকে না। নাগা একটি কথাও না বলে খোঁজ নিতে যায় কোনো নৌকো করমতলায় যাবে কিনা। ভাড়া নিলে যেতে রাজি থাকে অনেক নৌকোই, কিন্তু নিজের গরজে করমতলায় যাবে এমন একটি নৌকোর সন্ধানও সে পেল না। ফিরে এসে সে নৌকো খুলতে বলে জানায় যে সকালে তাদের আর যাদববাবুর জন্য আসতে হবে না, সে এখানেই থাকবে এবং যাদববাবুকে বুঝিয়ে সুঝিয়ে বলবে নৌকো কেন হাজির নেই। কণিকা জিজ্ঞেস করল, কাল ফিরে আসবি তো নাগা, কাকার সঙ্গে? নাগা উদাসভাবে বলল, দেখি কর্তা কি কোন। নৌকা ছেড়ে চলে যায়। আর নাগা ভাবে, এক কাপড়ে কিছুদিন আগে সে করমতলায় গিয়েছিল, এক কাপড়েই আবার আটখামারে ফিরে এসেছে। করমতলায় হয়তো তাকে আর ফিরে যেতে হবে না। ধীরে ধীরে সে গিয়ে বসে জেটির এক প্রান্তে। স্টিমার আগেই চলে গিয়েছে। জেটি নির্জন। মন খারাপ করে নাগা নদীর দিকে তাকিয়ে থাকে এবং পরিচিত রূপ সামনে মেলে ধরে। আর জেটির গায়ে ছলাৎ ছলাৎ শব্দ তুলে তার মন ভোলানোর চেষ্টায় নদী যেন বলতে থাকে, আমি তো আছি, এত ভাবনা কিসের? তখন সন্ধ্যা উতরে গিয়েছে। নদীর বুকে এখানে ওখানে দেখা দিয়েছে আলোর বিন্দু। দেখতে দেখতে পৃথিবী ছেড়ে যারা চলে গিয়েছে আকাশে তারা হয়ে ফুটে, তারা চোখ মিটমিট করে ইশারা করছে, আর পৃথিবীর জীবন্ত মানুষ সাড়া দেওয়ার জন্য এই আলোর বিন্দুর তারাগুলি জেলে দিয়েছে। চমকে উঠে মুখ ফিরিয়ে পিছনে যাদববাবুকে দাঁড়িয়ে থাকতে দেখে নাগা আশ্চর্য হয়ে উঠে দাঁড়ালো। তাদের সকলের চোখ এড়িয়ে যাদববাবু জাহাজ থেকে নামলেন কখন? জাহাজ থেকে আসছেন তো কর্তা? আমার নিজের জাহাজ। কই জাহাজ? ঠিক জাহাজ না, ওই স্টিম লঞ্চ। আয় তরে দেখাই। নাগাকে সঙ্গে নিয়ে যাদববাবু জেটির খানিক তফাতে, অর্থাৎ যেদিকে তাদের নৌকো ছিল ঠিক তার অপর দিকে ছোট একটি ডিঙি নৌকোয় গিয়ে উঠলেন। মাঝি দুজন সঙ্গে সঙ্গে নৌকো ছেড়ে দিল। নৌকোয় বসবার জায়গা বড় কম, তাই যাদববাবু নিজে বসে কাছেই জায়গা দেখিয়ে বললেন, বয় নাকি বয়, তোর লগে আলাপ করি। যাদববাবু তো খাতির করে তাকে কাছে বসান।
নাগার মনে হয় মানুষটাকে সে ঠকাচ্ছে। বাড়িতে যেসব কাণ্ড হয়ে গেছে না জানিয়েই তার স্নেহ গ্রহণ করা উচিত হচ্ছে না। করমতলার বৃত্তান্ত কই শোনেন কর্তা? বৃত্তান্ত জানি নাগা, তোর কখন লাগবো না। দাদা তরে খেদাইয়া দিছে তো। যাদববাবু একটু হাসলেন। নাগা আশ্চর্য হয়ে বলল, আপনি জানলেন কেমনে? আমার ঘরের বৃত্তান্ত আমি জানুমলা। বলে যাদববাবু মোটা চুরুটটা ধরিয়ে নাগার সমালোচনা আরম্ভ করলেন। নাগার কোনো দোষ ছিল না। যাদববাবু মোটামুটি তাকে সমর্থনও করেন। তবে সে বুদ্ধির পরিচয় দিলে তিনি খুব খুশি হতেন। তেজ থাকা ভালো, কিন্তু সেই সঙ্গে একটু বুদ্ধি না থাকলে তেজটা গোয়ারতমি হয়ে দাঁড়ায় কিনা, আর মিছিমিছি অন্যকে দিয়ে অপমান করিয়ে গোয়ার মানুষ তেজ দেখায় কিনা। তাই নাগার তেজের জন্য যাদববাবু খুশি হয়েছেন, আর বোকামির জন্য হয়েছেন অখুশি। বোকামি কর্তা? বোকামি। আগে দাদারে চটানের তোর কোন কাম ছিল শুনি? হ্যাঁ, আগে ক ব্যাপার কি হইছে, কেন মারছস ওই পরসারে? বৃত্তান্ত শুই না, তারপর যদি অন্যায় কইরা তরে মন্দ কইতো তখন ফোস কইরা উঠলে তোর দোষ ছিল না। যাদববাবু আরও ভালো করে কথাটা তাকে বুঝিয়ে বললেন। নাগা চুপ করে শুনে যায়। গরিবের সর্বদা অপমানের ভয়। গরিব তেজস্বী হলে তাই সে তেজ নিয়ে বড় বাড়াবাড়ি করে, খিটমিটে মানুষের মতো স্বভাব হয়ে যায়। ভাবে বিনয় বুঝি কাপুরুষতা। বাচাল আর বদমেজাজি মানুষকে মিষ্টি কথায় ঠান্ডা রাখা বুঝি তোষামত করা। নাগা শোনে আর ভাবে। কোনাকুনি এগিয়ে যখন মাঝ নদীতে ছোট একটি স্টিম লঞ্চের কাছাকাছি গিয়ে পৌঁছয় তখন সে মুখ খোলে। ঠিক কইছেন কর্তা, গরিব বইলাই আমি গোয়ার। নাগা ভেবেছিল যাদববাবুর লঞ্চ জাহাজ বুঝে নতুন ধরনের কিছু হবে, কিন্তু বাইরে থেকে কোনো নতুনত্ব তার চোখে পড়ল না। এই রকম লঞ্চ জাহাজ সে অনেক দেখেছে। তারা সকলে লঞ্চে উঠবার পর ডিঙিটাকেও কপি করে তুলে নেওয়া হলো। হাফ শার্ট গায়ে প্যান্টুল পরা বেঁটে কালো একটি লোক খালাসিদের হুকুম দিচ্ছিল। এবার সামনে এসে যাদববাবুর কাছে হুকুম চাইল। চালাই। লোকটির গলার আওয়াজ মিষ্টি আর চাপা, যেন ভয়ে ভয়ে কথা বলছে, কিন্তু মুখ দেখলে মনে হয় সে যেন মুখভঙ্গি করছে ভয় দেখাবার জন্য। মুখের গড়নে যে কোনো রকম বিকৃতি আছে তা নয়, তবু রাগের সময় দাঁতে দাঁত ঘষলে মানুষের মুখের চেহারা যেমন হয় তার মুখখানাও অনেকটা সেই রকম। যাদববাবু বললেন, চালাও, ফুল স্পিড চাই। ভীমনা, দেরি হয়ে গেছে। নাগার দিকে না তাকিয়ে ভীমনা চলে গেল। নাগা জিজ্ঞেস করলো, কে কর্তা মানুষটা? আমার জাহাজের ওই সারিঙ্গ। বদমেজাজি মানুষ সন্দেহ করি কর্তা। এখন ঠান্ডা মানুষ আর হয় না, রাগ নেই, হিংসা নেই, বড় ভালো মানুষ। নাগা নোঙর ফেলেনি, ইঞ্জিনও বন্ধ ছিল না। স্রোতের বিরুদ্ধে ধীরে ধীরে চাকা ঘুরিয়ে লঞ্চটিকে এরকম স্থির করেই রাখা হয়েছিল এতক্ষণ। এবার ইঞ্জিনের আওয়াজ বাড়ার সঙ্গে সঙ্গে লঞ্চের গতিও বাড়তে লাগল। চক্রাকারে পাক দিয়ে দিক পরিবর্তন করে লঞ্চ এগিয়ে চলল। গতিবেগ ক্রমশ বাড়তে লাগল, আর সার্চ লাইটের তীব্র দৃষ্টি মেলে লঞ্চটাই যেন পথ খুঁজে নিতে লাগল। নাগা কতকটা অভিভূত হয়ে জিজ্ঞেস করল, কই যামু কর্তা? সদরে যাদববাবুর দরকারি কাজ আছে। এই কাজেই তিনি ব্যস্ত ছিলেন। হঠাৎ খবর আসে চাঁদমাঝির অবস্থা খারাপ। ডাক্তারের একটা ইঞ্জেকশনের ওষুধ অবিলম্বে দরকার। ওষুধটা নিয়ে যাদববাবু যত জোরে পারা যায় লঞ্চ চালিয়ে আটখামারে এসেছিলেন, কিন্তু চাঁদমাঝি নাই নাগা। চাঁদমাঝি আর নেই। চাঁদমাঝি নেই। কাঁচা পাকা এক মাথা ঝাঁকড়া চুল নেড়ে গোলগাল বেঁটে যে চাঁদমাঝি কথা কইতো, যার মতো একগুয়ে মানুষ নাগা কখনো দেখেনি, সে আর নেই। এমনকি ঘনিষ্ঠতা ছিল চাঁদমাঝির সঙ্গে যে সে মারা গিয়েছে শুনে এমনভাবে নাগা অভিভূত হয়ে গেল, বোধহয় যাদববাবুর বলার ভঙ্গিতে। যাদববাবুকে প্রথম থেকেই গম্ভীর আর অন্যমনস্ক মনে হচ্ছিল। এবার নাগা বুঝতে পারল তার কারণ কি। মাইনে করা একটা লোক, তুচ্ছ একটা মাঝি, তার মরণে যাদববাবুর মনে এমন আঘাত লেগেছে। তারপর যাদববাবু নিজের কেবিনে চলে যান, আর নাগা ঘুরে ঘুরে সবটা দেখে বেড়ায়।
খানিকক্ষণ ইঞ্জিন দেখে সে গিয়ে দাঁড়ায় ভীমনার কাছে। জল নয়, লঞ্চ যেন বাতাস কেটে চলেছে। কোথায় এই জাহাজের হাল আর কোথায় দাঁড়িয়ে কাঠের চাকা ঘুরিয়ে ভীমনা জাহাজ চালাচ্ছে। সেও যদি এমনিভাবে পালিশ করা একটা চাকা দু হাতে ধরে কল বসানো এত বড় একটা নৌকো চালিয়ে নিয়ে যেতে পারত। চাঁদমাঝি নেই। চাঁদমাঝি তাকে বলেছিল একদিন সে জাহাজ চেপে সমুদ্রে যাবে, কিন্তু এমনভাবে অন্যের চালানো জাহাজে যাত্রীর মতো যাবে না। ভীমনার মতো নিজের জাহাজ চালিয়ে নিয়ে যাবে। তা তো কৈলাস চক্রবর্তী বলেনি। সরে গিয়ে নাগা রেলিংয়ের ধারে দাঁড়িয়ে নদীর দিকে তাকিয়ে থাকে। লঞ্চ চালাবার শব্দে সে যেন যাদববাবু আর কৈলাস চক্রবর্তী দুজনের গলার শব্দ শুনতে পায়। চাঁদমাঝি নাই নাগা, চাঁদমাঝি নাই। রাত্রি 10টার সময় সদরের অনেকগুলো জেটির একটিতে লঞ্চ ভিড়ল। নাগা একটু আশ্চর্য হয়ে ভাবল, এই ব্যাপারটা কেমন হলো? কোম্পানির ঘাটে বাইরের লোকের জাহাজ ভেড়া যদি বারণ না হয়, আটখামারে ভেড়েনি কেন যাদববাবুর জাহাজ? মাঝ নদীতে জাহাজ থামিয়ে ডিঙি চেপে ডাঙায় যাতায়াতের হাঙ্গামা তিনি কেন করেছিলেন? কারণটা নাগা কিছু কিছু অনুমান করতে পারে না তা নয়, কিন্তু অনুমানে কি এই বয়সে কৌতূহল মেটে? একটা কথা জিঙামু কর্তা। প্রশ্ন শুনে যাদববাবু ভারী খুশি হয়। ব্যাপারটা তবে চোখ এড়িয়ে যায়নি নাগার। সব বিষয়ে তার দৃষ্টি আছে। আটখামারে তিনি লঞ্চ ভেড়াননি কেন সেটা যদি নাগা বলতে পারত। মন কয় জাহাজ কিনার বৃত্তান্ত আপনি যেন গোপন রাখছেন কর্তা। আটখামারে আপনারই চিনেন না এমন মানুষ নাই। জাহাজ তাই তফাতে থইয়া দিচ্ছিলেন। শুনে যাদববাবু নাগার পিঠে চাপড় দেন, বলেন, নাগার মাথায় মগজ কিছু আছে। গর্বে নাগার বুক ফুলে ওঠে। যাদববাবু তার অনুমান শক্তির পরিচয় পেয়ে অবাক হয়ে আছেন। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে তার মতো বুদ্ধিমান ছেলে জগতে নেই? লঞ্চ কেনার পর খবরটা চেনা লোককে কেন তিনি জানাতে চান না, সে কথা বলা নাগার পক্ষে সম্ভব নয়। যাদববাবু তাই এবার খেলার ছলে হাসি মুখে জিজ্ঞেস করলেন, জাহাজ কিনার বৃত্তান্ত গোপন রাখছি কেন ক দেখি? কেন ক দেখি নাগা? যদি কইবার পারোস 1 টাকা পুরস্কার দিমু। নাগা বলল, বড় কর্তা শুনলে হাঙ্গামা করবেন বইলা গোপন রাখছেন ছন্দ করি কর্তা। হায়, যাদববাবুকে একেবারে স্তম্ভিত করে দেবে আশা করে নাগা তার বুদ্ধির পরিচয় দেয়। কিন্তু এবার যাদববাবু একটুও খুশি হলেন না। মুখের হাসি পর্যন্ত তার মিলিয়ে গেল। তুই যেন বড় বেশি বুইরা হয়ে গেছস নাগা। পকেট থেকে মানিব্যাগটা বার করে ভেতরটা দেখে, আবার যাদববাবু সেটা পকেটে রেখে দিলেন। কথা না বলে চলে গেলেন কেবিনের দিকে। পরে ভীমনা এসে একটি চকচকে টাকা নাগার হাতে দিল। এই নাও, কর্তা দিলেন। সে তো নাগা জানে, একবার যখন দেবেন বলেছেন, মানিব্যাগে টাকা থাক আর না থাক যেখান থেকে হোক জোগাড় করে সঙ্গে সঙ্গে তার পুরস্কার তিনি পাঠিয়ে দেবেন। সেটা আশ্চর্যের কিছু নয়। কিন্তু তার জবাব শুনে হঠাৎ তিনি বিগড়ে গেলেন কেন? কেন এমন ধাঁধায় ফেলে গেলেন নাগাকে? রাগ করবার কারণ থাকলে যাদববাবু রাগ করুন, কিন্তু তাকে তো জানতে দেওয়া উচিত কেন রাগ করেছেন। আচ্ছা, মানলাম তার বুড়োমের পরিচয় পেয়ে যাদববাবু ক্ষুণ্ণ হয়েছেন, কিন্তু বুড়োমের পরিচয় সে কখন দিল? শখের জিনিস কিনে পয়সা নষ্ট করে মানুষ যদি বাড়ির লোকের কাছে গোপন রাখতে চায়, আর কেন গোপন রাখতে চায় সেটা অনুমান করতে কারোর বুড়ো হওয়ার দরকার আছে নাকি? সেও 2-4 বার শখের জিনিস কিনে হাড়ুমাঝি যাতে টের না পায় তার জন্য সতর্ক হয়ে থেকেছে। যদিও তার শখের জিনিস 2-4 আনার, আর যাদববাবুর শখের জিনিস অনেক টাকার জাহাজ, কিন্তু ব্যাপারটা তো আসলে একই। তাছাড়া কমপক্ষে 4 জন মাঝি লাগে এত বড় নৌকো কিনে রাখবার জন্য। মাধববাবুর সঙ্গে যাদববাবুর কদিন আগে কথা কাটাকাটি হয়েছে। জাহাজ কেনার খবর শুনলে মাধববাবু রাগ করবেন, আর সেই ভয়ে খবরটা যাদববাবু গোপন রেখেছেন। এটা অনুমান করতে পারা কি বুড়োমির পরিচয়? কে জানে। লঞ্চ থামা মাত্র একজন খালাসিকে যাদববাবু শহরে নিতাই সাহার গদিতে পাঠিয়ে দিলেন। নিতাই সাহার মস্ত কারবার। বড় বড় নৌকো বোঝায় চাল ডাল মশলাপাতি আর তামাক পাতা সে হরদম চালান দেয়। ধীরে ধীরে তার মাল বোঝায় নৌকো এক শহরের ঘাট থেকে আর এক শহরের ঘাটে গিয়ে পৌঁছয়। দিনের পর দিন এসে চলে যায়। সে যাক, সময়ের কি হিসেব রাখে?
কিছুদিন থেকে যাদববাবু নিতাই সাহাকে বোঝাবার চেষ্টা করছেন। অল্প সময় এক জায়গা থেকে আরেক জায়গায় মাল পাঠাতে পারলে কারবার কত বড় করে তোলা সম্ভব। রেল স্টিমার এরোপ্লেনের যুগে কি ওই শামুকের গতিতে মাল চালান দিয়ে ব্যবসা করা চলে? নিতাই সাহা ভুঁড়িতে হাত বুলিয়ে আমতা আমতা করে যাদববাবুর সব কথাতেই সায় দিয়েছে। বলছে, যাদব বাবু, আপনার সব কথাই ঠিক। মাল চালানের ভালো ব্যবস্থা না থাকলে কি আর ব্যবসায় কি আর উন্নতি করা যায়? তবে কি না মুশকিল এই যে জ্ঞানে লঞ্চের ভাড়া বড্ড বেশি। চালান দিতেই যদি অত টাকা চলে যায়, আমার কি আর লাভ থাকে বলেন? সময় বাঁচান, লাভ না নিতাই। এক চালানের সময় 3 চালান দিবা, লাভ বাড়বে না? শেষ পর্যন্ত গোয়ালন্দে তামাক পাতার একটা চালান পাঠাতে যাদববাবুর লঞ্চটি ভাড়া করবে বলে নিতাই সাহা একরকম কথা দিয়ে ফেলেছে। আজ কথাটি পাকাপাকি হয়ে যেত। চাঁদ মাঝির জন্য এন্দে ফসল নিয়ে আটখামারে ছুটতে হওয়ায় সময় মতো নিতাই সাহার সঙ্গে যাদববাবু দেখা করতে পারেননি। খালাসি পাঠিয়ে তাই নিতাই সাহাকে ডেকে পাঠিয়েছেন তিনি। লঞ্চ ভাড়া করানোর দরকার আর আগ্রহ যাদববাবুর বেশি। তিনি খালাসি পাঠিয়ে ডেকে পাঠিয়েছেন নিতাই সাহাকে। প্রথম থেকে নাগার মনটা খুঁত খুঁত করছিল। এই কি যাদববাবুর বুদ্ধি আর অভিজ্ঞতার পরিচয়? খালাসি ফিরে এলো আধ ঘন্টা পরে। কাল সকালে সময় পেলে নিতাই সাহা এসে দেখা করবে। যাদববাবু যেন কিছু মনে না করেন। কি মনে করলেন যাদববাবু তিনিই জানেন। মুখ গম্ভীর করে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রইলেন। কর্তা? নাগা, জানি জানি, আমার যাওয়া উচিত ছিল। আটখামারের ঘাট এতক্ষণে ঘুমিয়ে গেছে। এখানে এখনো চারিদিক সরগম। এখনো বাইরে থেকে নৌকো এসে নৌকোর ভিড় নাক গুঁজে দিচ্ছে। লঞ্চ ও স্টিমারের তীক্ষ্ণ বাঁশির বিরাম নেই। মাল নামানো আর বোঝাই দেওয়ার ঠেলা পড়লেও এখনো শেষ হয়নি। তীরের দোকানপাট এখনো খোলা। মানুষের কেনাবেচার খেলায় রাত্রির ছেদ পড়েনি। লঞ্চ থেকে চোখে পড়ে বড় একটা গুদাম ঘরের পাশে তার খাটানো হয়েছে। সামনে জ্বলছে 3-4টে ডেলাইট। আর ভিড় করে দাঁড়িয়ে মানুষ বেসুরা কনসার্টের প্রচণ্ড আওয়াজ শুনছে। ভিতরে কি চলছে কে জানে। কত লোক নদীর বুকে জীবন কাটায় দেখছস নাগা। আমারও মন করে জলে ভাইসা দিন রাত কাটাইয়া দে। লঞ্চ কিনছি কি সাধে? নদীর বুকে দিনরাত কাটানোর জন্য যাদববাবু লঞ্চ কিনেছেন, কিন্তু সে স্বাদ তো নৌকোতে ভেসে বেরিয়েই মেটানো চলতো। জানোস নাগা, মাঝিগো মতন সুখী মানুষ জগতে নাই। মাঝিরা বড় গরিব কর্তা। যাদববাবু যেন ধাক্কা খেয়ে পাক দিয়ে ঘুরে দাঁড়ান। ক্রুদ্ধ চাপা গলায় বলেন, আমি গরিব না, সর্বস্ব দিয়া লঞ্চ কিনি নাই আমি। দাদাজ ভিন্ন হইয়া গেলে এই লঞ্চ বাদে আমার ওই কানাকারি সম্বল থাকবে না, জানস। মাঝিরা গরিব আর আমি যেন মস্ত বড় লোক। বলদের মতো কথা কস কেন? যাদববাবুকে সে কখন বড়লোক বলেছে? মাঝিরা গরিব বলে তার বড়লোক হতে আপত্তি কিসের? আর বড়লোক বললেও তার ফোঁস করে উঠবার কি আছে? এসব নাগা কিছু ভেবে পায় না, তাই সে চুপ করে থাকে। কিন্তু মানুষটাকে হঠাৎ যেন তার বেশি রকম আপনজন বলে মনে হয়। যাদববাবুও যেন সত্যিই মাঝি, লেখাপড়া জানা, জুতো জামা পরা ভদ্রলোক মাঝি। সকালে নিতাই সাহার জন্য অপেক্ষা না করে যাদববাবু নিজেই তার কাছে গেলেন। প্রথমে গোলগাল মুখের প্রকাণ্ড গহ্বর থেকে বিনয়ের হাসি উছলে ফেলতে ফেলতে নিতাই তো তাকে অভ্যর্থনা করে বসল। তারপর লঞ্চ ভাড়া করার কথা উঠতে গম্ভীর ও বিষণ্ণ হয়ে হাত বুলাতে লাগলো ভুঁড়িতে। হায়, মুখের উপর স্পষ্ট করে কি যাদববাবুকে বলতে হবে তার লঞ্চের কোনো দরকার নেই নিতাইয়ের? দরকার থাকলে এ বিষয়ে আলোচনা করবার সময় নিতাই কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত না। ভাষা ভাষায় জবাব দিত না। উদাসভাবে বলতো না যে কারবারে তার লোকসান হচ্ছে। সেসব ইঙ্গিত বুঝতে পারার মতো ছেলে মানুষ যাদববাবু নয়। নিতাই একটা দীর্ঘশ্বাস ফেলে। সোজা ভাষাতে যাদববাবুকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে যে লঞ্চ দিয়ে সে কি করবে। সময় বাঁচাবার কোনো দরকারই নেই তার। 3 দিনের জায়গায় লঞ্চের সাহায্যে একদিনে মাল পৌঁছে দিলেও খদ্দের হয়তো 7 দিন পরে সে মাল খালাস করে নেবে।
এমনই ধীরে সুস্থেই ব্যবসা চলে। ব্যবসাতে কি তাড়াহুড়ো স্থান আছে? তবে কখনো যদি মাল জোগাড় করতে বেশি দেরি হয়ে যায়, অথবা কেউ যদি এসে বলে যে কাল তার অমুক ঘাটে অমুক মাল পৌঁছে দেওয়া চাই 500 মন, তখন লঞ্চ স্টিমার ভাড়া করতে হবে। তবে সেটা ঘটে খুব কদাচিৎ। আগে কও নাই কেন নিতাই? কইছিলাম আলগোসে করে কইছিলাম, আপনারে নিয়ে কি স্পষ্ট কইরা কম যায়? যাদববাবু লঞ্চে ফিরে গেলেন। বেশ বোঝা যায় তিনি বড় মুচড়ে গেছেন। অর্ধেকের বেশি সম্পত্তি বাধা দিয়ে 2 মাস আগে লঞ্চটি তিনি কিনেছেন। ভেবেছিলেন অল্প দিনেই লঞ্চের দাম থেকেই তুলে নিতে পারবেন। 2 মাসে তার 57 টাকা আয় হয়েছে। লাভ নয়, আয়। এভাবে চলে লঞ্চের পিছনে তার 1 মাসের খরচ কমাসে উঠবে কে জানে। লঞ্চে না উঠে নাগা খোঁজ নিতে গেল কোথায় কোন নৌকোয় মাল বোঝাই হচ্ছে নিতাই সাহার। খোঁজ পাওয়া গেল খুব সহজেই। মস্ত একটা গাদাবোট আর পানসিতে মাল বোঝাই চলছে। লোহার ফিতায় টাইট করে বাঁধা চটে মরা লম্বাটে 4 কোনা গাঁটে গাদাবোটটি প্রায় ভরে গেছে। কয়েকটার বেশি আর বোঝাই দেওয়া চলবেই না। পানসিতে সবে বোঝাই দিতে আরম্ভ করা হয়েছে মুখ বাঁধা পেট মোটা বস্তা। ছোট একটি লঞ্চ গাদাবোটটিকে টেনে নিয়ে যাবার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। রংচটা অপরিচ্ছন্ন খাপছাড়া গড়নের লঞ্চ। যাদববাবুর লঞ্চের কাছে যেন ভদ্রলোকের কাছে ছোট লোক। চালান কই যায় মাঝি? মাঝিদের মধ্যে আলাপ আরম্ভ করতে পরিচয় দরকার হয় না, ভূমিকা দরকার হয় না, ছুতোও দরকার হয় না। জীবনে কখনো পরস্পরের মুখ পর্যন্ত দেখেনি এমন দুজন মাঝি যখন কথা বলতে আরম্ভ করে, মনে হয় তাদের মধ্যে বুঝি বহুদিনের ঘনিষ্ঠতা। যাইব গোয়াল লন্দা নিতাই মাঝির মাল। তামুক পাতা না? হ্যাঁ। ঘরমাক্ত কলেবরে ডাঙায় উবু হয়ে বসে গাদাবোর্ডের মাঝে তামাক টানছে, আর লঞ্চ ও গাদাবোর্ডের দিকে তাকিয়ে রাগে নাগার গা জ্বলে যায়। এ কি অন্যায় নিতাই সাহার! লঞ্চ সে ভাড়া করলো, কিন্তু যাদববাবুর লঞ্চটা ভাড়া করলো না। তারপর নাগার দৃষ্টি পড়ল আর একজন মানুষের দিকে। পাশেই একটি জেটি, তার শেষ প্রান্তে কুর্তা গায়ে একটি লোক গাদাবোর্ডের মাঝের মতো উবু হয়ে বসে সাদা রুমাল নাড়ছে। তার অন্য হাতে জ্বলছে একটা সিগারেট। রুমাল না নাড়লে হয়তো লোকটির দিকে নাগার নজর পড়তো না, মনেও হতো না যে লোকটিকে যেন তার চেনা। চেনা চেনা লোকটি এভাবে হাত উঁচু করে রুমাল নাড়ছে কেন ভেবে নাগা সবে আশ্চর্য হতে আরম্ভ করেছে। এমন সময় রুমালটা কুর্তার পকেটে ভরে সিগারেটটা জোর করে টান দিয়ে সে আকাশের দিকে মুখ করে ধোঁয়া ছাড়ল। এতক্ষণ শুনছিলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে মাঝির ছেলের 2য় পর্ব। গল্পের সাউন্ড ডিজাইনে উজ্জ্বল অধিকারী, বিভিন্ন চরিত্রে তুহিন, অভিজিৎ, সায়ন, রাজ, পথিক, সুস্মিতা, আফসানা, রকি, দিব্যেন্দু, সুচিস্মিতা, পারমিতা, রিভু, ঋত্বিক, উজ্জ্বল এবং শ্বেতা। এখন এই পর্যন্ত। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শীঘ্রই। ততক্ষণ শুনতে থাকুন, শোনাতে থাকুন আপনার প্রিয়, আমার প্রিয় স্টোরি ম্যানিয়া ক্লাব। সাথে সুস্থ থাকুন এবং ভীষণ ভালো থাকুন। শুভরাত্রি, ধন্যবাদ।